তো এখন দেখো আমরা এখন করবো হলো আবরণী টিস্যু। তাহলে এই যে টিস্যু বললাম চার প্রকার, যে টিস্যু বললাম চার প্রকার, তার মধ্যে আমরা পড়বো এখন আবরণী টিস্যু। আবরণী টিস্যুর অপর নাম হলো এপিথেলিয়াল সেল। আবরণী টিস্যুর অপর নাম কি? এপিথেলিয়াল সেল। এপিথেলিয়াল সেল আবরণী টিস্যুর অপর নাম হবে এপিথেলিয়াল সেল। তাহলে এই যে এপিথেলিয়াল, এপিথেলিয়াল মানে হলো আবরণ, এপিথেলিয়া মানে হলো আবরণ। তাহলে এপিথেলিয়া, এপি মানে বাইরে, তাহলে এপিথেলিয়া মানে হলো কি? আবরণ। তাহলে যেই থেলিয়া কি করবে, যে থেলিয়া যেই কোষগুলো কি করবে, আবরণ দেবে, তারপর কেন হলো এপিথেলিয়া। তাহলে এপিথেলিয়া বলতে বোঝানো হয় আবরণী টিস্যু। সরি, আবরণী, আবরণ। এপিথেলিয়া বলতে বোঝায় আবরণ, এপিথেলিয়ার টিস্যু বলতে বোঝানো হয় আবরণী টিস্যু। তাহলে এই আবরণী টিস্যু কি করবে আসলে? স্যার, বলো। এপিথেলিয়া মানে কি? এটা যদি আরেকবার বলতেন, ওই নিয়ে কাটা কাটা আসতেছে। আচ্ছা, এপিথেলিয়া শব্দের অর্থ হলো আবরণ বোঝায়। এপি মানে বাইরে, হ্যাঁ। এপিথেলিয়া বলতে বোঝানো হয় কোনো কিছুর আবরণ দেয় যেই সেল, তাদের বলে এপিথেলিয়া। বুঝছি স্যার। বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে এপিথেলিয়ার ক্ষেত্রে যেটা বললাম যে যারা কি দিবে, আবরণ দিবে, তাহলে আমি যদি বলি আবরণ যদি দেয়, তাহলে এখন এখন এরা কোথায় কোথায় আবরণ দিবে, এটা হলো মূল কথা। একদম সহজ কথায়, আমাদের যতগুলো অঙ্গ আছে, ম্যাক্সিমাম অঙ্গ, যে অঙ্গের আবরণ হতে পারে, সবগুলো অঙ্গের আবরণ দেওয়া হলো কি কাজ বলতো? এই কাজটা মানে মূল কাজ এটা না, মূল কাজ এটা, কিন্তু শুধু এই একটা কাজই না, এই একটা কাজই না, ওকে, এর আরো কিছু কাজ আছে। তাহলে এখন তোমরা শুধুমাত্র মূল যদি কাজটা বলো, মূল এবং প্রধান কাজ, আবরণের ইস্যু যার নাম, তার নাম অবশ্যই সে আবরণ দিবে। তাহলে আবরণ দেওয়া না তার একটা মূল কাজ, কিন্তু এটাই একটা কাজ না, ও আরো কাজ দিবে। তাহলে কি কি দিবে? আবরণ দিলে কি হয় বলতো? আবরণ দিলে হলো সে বাইরে থেকে আমাদের রক্ষা করে। তাহলে আমরা বলতে পারি আবরণ টিস্যু সর্বপ্রথম যে আবরণ দেয়, আসলে তার আবরণের ফলে কি হবে? আবরণের ফলে রক্ষা করবে বা আমাদের প্রোটেকশন দিবে। এরপরে এই আবরণ টিস্যু থেকে কিন্তু বিভিন্ন ধরনের কি নিঃসৃত হবে, বিভিন্ন ধরনের পদার্থ নিঃসৃত হবে। তার মধ্যে একটা নিঃসরণ হলো প্রোটিন, একটা হলো প্রোটিন। তাহলে আবরণ টিস্যু থেকে কিন্তু প্রোটিন নির্গত হয়। আবরণ টিস্যু থেকে কি নির্গত হয়? প্রোটিন নির্গত হয়, বা প্রোটিন ক্ষরণ হয়, বা প্রোটিন সিক্রেশন হয়। তাহলে আবরণী থেকে কি হবে? প্রোটিন নির্গত হবে বা প্রোটিন ক্ষরিত হবে। এরপরে এরপরে কি করবে? এরপর তাহলে আমি বললাম যে আবরণ টিস্যু আসলে কি করে। আবরণ টিস্যু হলো আমাদের প্রথম প্রোটেকশন দিবে। প্রোটেকশন মানে হলো বাইরে থেকে সে কি করবে? রক্ষা করবে, আবরণ দিয়ে দিবে একটা। দ্বিতীয় কাজ হলো সে কি করে? প্রোটিন ক্ষরণ করবে, আবরণ টিস্যু থেকে প্রোটিন ক্ষরণ হবে। এটা গেল দুইটা। এরপরে আসবে এরা কি করবে? এদের ক্ষেত্রে বিভিন্ন পদার্থ শোষণ করবে। এরা এরা বিভিন্ন পদার্থ শোষণ করবে, আবরণী টিস্যুর মধ্যে থেকে এরা বিভিন্ন পদার্থ শোষণ করবে। আমি এই স্লাইডটা একটু সরাই, আমার এই স্লাইডটা দেখলে দেখে কাজ হবে না, এটা পরে দেখাবো। আরেক আমি একটা ফ্রি স্লাইড। এখন দেখো, তাহলে আবরণ টিস্যু আমি যদি বলি, টিস্যুর মধ্যে প্রাণী টিস্যু হলো চার প্রকার। প্রাণী টিস্যু যদি চার প্রকার হয়, তার মধ্যে একটা হলো আবরণ টিস্যু, বা এটা আমরা বলবো এপিথেলিয়াল, একে আমরা বলবো এপিথেলিয়াল। তাহলে এপিথেলিয়াল টিস্যুর মধ্যে ওর আমরা মূল কাজটা কি পেলাম? মূল কাজটা যেহেতু ও এপিথেলিয়াল টিস্যু, তাহলে এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সে কি করবে? অবশ্যই অবশ্যই সে আবরণ দিবে, এইটাই কথা। তাহলে যে আবরণ দেয়, সে অবশ্যই আবরণ তার এমনি এমনি দেয় না, সে আবরণ দিবে প্রোটেকশনের জন্য, প্রোটেকশনের জন্য। তাহলে ও আসলে আমাদের কি করবে? রক্ষা করবে। ও আসলে আমাদের কি করবে? রক্ষা করবে। তাহলে আবরণ দিয়ে সে আসলে কি করবে? প্রোটেকশন বা নিরাপত্তা দিবে। যে কোনো একটা, ধরো যে কোনো একটা অর্গানের মধ্যে সে যখন আবরণ দিবে, আমাদের পুরো দেহের স্কিন দিয়ে তৈরি, স্কিন, তাহলে সেই বাইরের, একদম বাইরের ফার্স্ট যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা তো আমাদের স্কিন বা ত্বক। সে আমাদের কি করছে? আপনি বাইরে আঘাত থেকে রক্ষা করে। এরপর আসলে প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ হয়। ওর থেকে কি হবে? ক্ষরণ হবে, কিছু পদার্থ ক্ষরণ হবে। কি হবে? প্রোটিন ক্ষরণ হবে। ওর থেকে কি ক্ষরণ হবে? প্রোটিন ক্ষরণ হবে। তাহলে এই যে প্রোটিন ক্ষরণ হলো, এরপরে যেটা আসলো, এরপরে এদের ক্ষেত্রে এদের থেকে কিছু শোষণ হবে, এদের থেকে কিছু শোষণ হবে। এরা কি করবে? শোষণ করবে। আমি শোষণের জন্য এই যে মূলত এখানে আসতো,
যে তুমি যে খাবারটা খাও ভাই, আমরা যে খাবারটা খাই, এই খাবারটা খাওয়ার পরে এটা কোথায় যায়? এই খাবারটা আমি ধরো এই মুখ দিয়ে খাবারটা এখানে খাওয়ার পরে এটা আস্তে 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 এ নামে, নিচে নামে। নিচে নামার পরে আমার এইখানে কি আছে? এখানে পাকস্থলী আছে। এই পাকস্থলীর পরে সেটা আসলে এখানে কি হয়? এখানে কিছু, এখানে ক্ষুদ্রান্ত আছে, ক্ষুদ্রান্তের পরে এখানে কি আছে? বৃহদান্ত্র আছে। এখানে বৃহদান্ত্র আছে। তাহলে এই যে পাকস্থলী, এই যে আমার যে পাকস্থলী, এই পাকস্থলীর পরে আছে ক্ষুদ্রান্ত। এখানে ধরো একটা এই যে নাম কি, এটা নাম অগ্ন্যাশয়। তো এইখানে যে পাকস্থলী আছে, সেই খাবারটা এখানে পাকস্থলীতে ঢুকে, পাকস্থলীতে ঢোকার পরে সেটা আস্তে 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 করে ক্ষুদ্রান্তে নেমে আসে। এই যে ক্ষুদ্রান্ত আছে, এই ক্ষুদ্রান্তের মধ্যে কি হয়? এই ক্ষুদ্রান্তের মধ্যে আস্তে 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 তুমি একটা খাইছো ভাত, সেই ভাতটা টুকরো 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 মুখে করছো। এরপরে পাকস্থলীতে সে হাতের জন্য enzyme আছে। তারপর ধরো মাছ খাইছো, তার সাথে সাথে এখানে এনজাইম আছে। সেই এনজাইম ভাত মাছকে কি করলো? ভাতকে ধরো ভাত মাছ মাছকে সে এই এনজাইম এখানে ভাঙতে চেষ্টা করলো, ভাত ধরো এখানে ভাঙলো, কিছু একটা ভাঙলো। এরপরে সেটা কোথায় চলে আসলো? এরপরে সেটা ক্ষুদ্রান্তে চলে আসলো। এই যে ক্ষুদ্রান্তে আসলো, ক্ষুদ্রান্তে আসার পরে এই যে এই ছোট ছোট টুকরা টুকরা এখানে এখানে এখান পর্যন্ত আসতে আসতে আমাদের বডির যে এনজাইম আছে, সেই এনজাইমের ফলে ভাত কিন্তু এখন আর আগের মতো ভাতের টুকরো নাই। সে কিন্তু এখন গ্লুকোজ হয়ে গেছে, সে কিন্তু এখন গ্লুকোজ হয়ে গেছে। মাছটা কিন্তু আর মাছের টুকরো নাই, সে কিন্তু এখন প্রোটিন হয়ে গেছে। তারপরে লিপিড বা চর্বি জাতীয় যেটা খাইছে সেটা আর চর্বি নাই, সে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হয়ে গেছে। তাহলে এই যে এগুলো ভেঙে 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 এরকম হয়ে গেল, এখন এগুলোকে এবার রক্তের মধ্যে দিয়ে আমার বিভিন্ন সেলে প্রবাহিত হইতে হবে। আমি আবার বলি, এগুলো যে ভাবটা খেলাম ওগুলো সরল হয়ে গেল, একটা জটিলটা কাঠামো ছিল, সেগুলো সরল হয়ে গিয়ে এগুলো এখন একটা সরল ছোট্ট কাঠামো তৈরি হলো। এখন ভাই এগুলো আমার কোথায় ঢুকতে হবে? এগুলো আমার সেলের মধ্যে ঢুকতে হবে। কারণ সেলের মধ্যে কি আছে? সেলের মধ্যে এইখান থেকে বিক্রিয়া করে শক্তি উৎপন্নের কাঠামো আছে। তো সেলের মধ্যে যদি ঢুকতে হয়, তাহলে এখন আছে হলো ক্ষুদ্রান্তের মধ্যে। তা আমি সেই ক্ষুদ্রান্তটাকে জাস্ট একটা পাইপের মতো করে চিন্তা করি, ধরো এটা আমি এই পেছনে পাইপটা আমি লম্বা করে দিলাম। তাহলে এখন এই খাবারগুলো সব টুকরো 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 সব এখানে খাবারগুলো আছে। এই খাবারগুলো কি করবে? এই খাবারগুলো হলো, এই যে ক্ষুদ্রান্তের দেয়াল আছে, আমি এই দেয়ালের মধ্যে কিছু কোষ দিলাম। এই দেয়ালের কোষগুলোকে বলা হয় আবরণী কোষ বা এপিথেলিয়াল কোষ। তাহলে আমি যে এখন তোমাকে বলছি এই এপিথেলিয়াল কোষ যে পড়াচ্ছি, যে তারা আবরণ দেয়, ঠিক আছে, তারা আবরণ দিলে, তারা যে রক্ষা করে, হ্যাঁ ঠিক আছে, তারা এখানে যে রক্ষা করলো, তারা প্রোটিন নিঃসরণ করে, প্রয়োজনে সেটা অন্য জায়গায় দেখাও প্রোটিন নিঃসরণ করবে। কিন্তু তারা কি করবে? শোষণ। এই যে শোষণ করবে, এই যে শোষণ করবে, এই যে এখন শোষণ কিভাবে করবে? এই খাবারটা এখানে শোষিত হবে, এইগুলো খাবারগুলো সব এখানে শোষিত হবে, এই সেলগুলোতে শোষিত হবে। এই শোষিত হয়ে 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 তারপরে সেগুলো এখানে রক্তনালিকার কানেকশন আছে, সেই রক্ত দিয়ে তারপর বিভিন্ন সেলের মধ্যে চলে যাবে। তোমরা কি এটুকু বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, কারো সমস্যা নাই তো? ফাহিম, রূপক? না স্যার। আচ্ছা, তার মানে এপিথেলিয়াল কোষটা তো বুঝছো যে ও আবরণ দিবে, ও রক্ষা করবে, ও বিভিন্ন প্রোটিন সহ বিভিন্ন ধরনের ক্ষরণ করবে এবং শোষণ করবে। আর শোষণটা একটা দেখাইছে, একটা শোষণ দেখাইছে, ক্লিয়ার এটা এখন? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ এইটাও। স্যার। হ্যাঁ, তাহলে এই যে শোষণ হয়, এরপরে এরপরে আমরা আরেকটা জিনিসও জানি যে ডুস দেয়। এই যে জ্বর হলে, প্রচন্ড জ্বর হলে যখন ডুস দেয়, ডুসের ক্ষেত্রে দেখা যায় যে এখানে যে প্রচন্ড জ্বর হলে ডুস দিবে, তাহলে আমাদের এই যে একদম ডাইজেস্টিভ ট্রাক্টটা শেষে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র গিয়ে এই জায়গায় ডোজটা দেওয়া হয়। তাহলে এই যে ডোজটা দেয়, যে ডোজটা তো ঔষধ। তাহলে ওই ঔষধ জিনিসটা আসলে কিভাবে ওখানে কাজ করে? ওই যে এখানে কিন্তু প্রচুর রক্তনালী আছে, প্রচুর রক্তনালী আছে, সেখানে সেই প্রচুর রক্তনালীর সাথে সাথে এখানে কিন্তু প্রচুর অ্যাবজর্ব করতে পারে, মানে শোষণ করতে পারে এমন খুব কোষ আছে। সে এইখানে যখন দোষটা এখানে যখন যায়, তখন এইটা কিন্তু ভেঙে গিয়ে এই দোষের যে ধরো প্যারাসিটামল থাকলো, হ্যাঁ, এই প্যারাসিটামলটা তখন কি হলো? এই প্যারাসিটামলটা এইখান থেকে ধরো এটা খাবারটা ভেঙে গিয়ে প্যারাসিটামল প্রত্যেকটা উপাদান এই জায়গায় চলে আসলো। এই যে এই ওয়াল গুলোতে যে কোষগুলো আছে, সেই কোষগুলোতে এইভাবে চলে গেল, এইভাবে চলে গেল, এইভাবে চলে গেল। বুঝতে পারছো খাদ্যটা? ওই প্যারাসিটামলটা খাইলে যে অবস্থা হতো, খাওয়ার ফলে যে অবস্থা হতো, খাওয়ার ফলে পাকস্থলীতে যেত, তারপরে ক্ষুদ্রান্তে গিয়ে তারপরে ধরো শোষিত হইতো। এটা অনেক সময় সাপেক্ষ ছিল, হয়তো বা একটু দেরি হইতো। আবার এখানে ওষুধের অনেক অংশ নষ্ট হতো। কিন্তু স্যার, যখন ডোজটা দেওয়া হয়, ওই ইমিডিয়েট যখন রোগ দেওয়ার বেশি হলে ডোজটা দেওয়া হয়। কেন দেওয়া হয়?
ওই যে শুধু প্যারাসিটামল না, অন্যান্য ওষুধ আছে, শুধুমাত্র যাতে অ্যাবজর্ব মানে শোষণ যাতে একটু তাড়াতাড়ি হতে পারে, কারণ এখানে ব্লাড ভেসেল গুলো বেশি থাকে তো, সাথে আবার এখানে শোষিত হয় এলো বেশি। তাহলে এইটা এই এই এত বড় পথ রাস্তা পার না করে এখান দিয়ে যদি যায়, তাহলে অতি দ্রুত এখানে শোষিত হয়ে যেতে পারে, এবং এইটা কি রক্তের মধ্যে দিয়ে একদম মেইন মেইন জায়গায় পয়েন্টে চলে যেতে পারে। এই যে এইভাবে, তাহলে দেখো তো আমরা শোষণ, তাহলে এপিথেলিয়াল কোষগুলো যে শোষণের জন্য কত ইম্পর্টেন্ট না আমাদের জন্য, এই যে এইটা হলো ইম্পর্টেন্স আছে। তো এপিথেলিয়ালের মধ্যে এই যে আবরণী আছে, আবরণী সে আবরণ দিবে, তার মানে রক্ষা করবে, সে প্রোটিন নিঃসরণ করবে, সে শোষণ করবে। এইটুকু তো কোনো সমস্যা নাই তোমাদের, বলো, কারো তো সমস্যা নাই? না স্যার। বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে আমি ম্যাক্সিমাম মানে আমাদের বডির সাথে তুলনা করে আমি প্র্যাকটিক্যাল সেন্সে অনেকগুলো কথা বলবো, তোমরা সব লেখা রাখবে, আর তোমরা জাস্ট হিন্ট দিয়ে রাখতে পারো, তবে খুব ভালো করে শুনবা, একদম ভালো করে শুনবা, তাহলে ভিতরে নিতে পারবা একদম মাথার ভেতরে যে কি কি পড়তেছি, কেন পড়তেছি, পড়লে কি সুবিধা। এখন দেখো, আবরণ টিস্যুর ক্ষেত্রে তোমরা এটা বুঝছো যে আবরণ টিস্যু, তাহলে এখন তাহলে তোমরা কি দেখছো আমি আসলে কি কাজ করছিলাম? আমি বলছিলাম এটা আবরণ দেয়, আমি বলছিলাম এটা রক্ষা করে, আমি বলছিলাম এটা প্রোটিন দেয়, এটা শোষণ করে। তাহলে দেখো তো, আমি বলছিলাম যে কোষের সংখ্যার কিন্তু আমি একবারও কিন্তু এখানে কোনো ধরনের ব্যাখ্যা করি না, তার মানে একটা জিনিস এখনো বাদ আছে, আমরা কিন্তু বৈশিষ্ট্যগুলো নিয়ে ব্যাখ্যা করছি। বৈশিষ্ট্য, ওরা কি কি রক্ষা করে, ওরা আবরণ দেয়, ওরা শোষণ করে, তার বৈশিষ্ট্য। এবং প্রোটিন নিঃসরণ করে, এটা তার নিঃসরণ ক্ষমতা। তাই আমি যে একটু আগে বললাম প্রাণী টিস্যুর প্রকারভেদ হলো 4 প্রকার, এবং তাদেরকে প্রকারভেদ এমনি এমনি করি নাই, তাদেরকে প্রকারভেদ করছে 3টা বৈশিষ্ট্যের উপর। একটা, তাদের মধ্যে কোষের সংখ্যা কেমন থাকে সেটা দেখতে হবে, তাদের বৈশিষ্ট্যগুলো কেমন তা দেখতে হবে, তাদের নিঃসৃত পদার্থ কেমন তা দেখতে হবে। তাহলে আমি এপিথেলিয়াল টিস্যু যখন বললাম যে এটা একটা এপিথেলিয়াল টিস্যু, তার মানে অন্য টিস্যু থেকে এপিথেলিয়াল টিস্যুটা আলাদা একটা টিস্যু, তাহলে ওর 3টা বৈশিষ্ট্য আমার জানা লাগবে। ও আবরণ দিবে, এটা তার বৈশিষ্ট্য, ও শোষণ করবে, এটা তার বৈশিষ্ট্য, ও রক্ষা করবে, এটা তার বৈশিষ্ট্য, এবং প্রোটিন নিঃসরণ করবে, এটা তার নিঃসৃত বৈশিষ্ট্য। এখনো একটা বৈশিষ্ট্য আমার বাদ আছে, সেই বৈশিষ্ট্য হলো কি, ওর কোষগুলো কেমন হয়। তোমরা কি বুঝছো আমি কিভাবে যাইতেছি পড়ার ক্ষেত্রে? বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে এখন যেই বলবো, এখন তাহলে আমাদের বাকি যেটা আছে সেটা হলো কি, বাকি যেটা আছে সেটা হলো কোষের ক্ষেত্রে বলবো যে কোষগুলো কিভাবে করে। তো তোমাদের এইখানে বইতে আর কি কি বেশি লিখিত, কোষীয় স্তর পেরিয়ে সংশ্লিষ্ট পদার্থের পরিবহন করে। আচ্ছা, পরিবহন করে, হ্যাঁ আমি এটা দেখাইছি যে পরিবহন কিভাবে করে। আবরণ টিস্যুর কোষগুলো, এই আবরণ টিস্যুর কোষগুলো হয় ঘন সন্নিবেশিত, ঘন সন্নিবেশিত একটি ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে। এইটা আবার কি ধরনের কথাবার্তা? তার আবরণিক টিস্যু গুলো কি থাকে, ঘন সন্নিবেশিত থাকে, এটা বুঝছি যে তার মানে অনেকগুলো, অতি অল্প জায়গায়, অতি অল্প জায়গায় অনেকে থাকলে তারে বলি আমরা ঘন, তার মানে এটা ঘন সন্নিবেশিত হয়ে থাকবে, এটা ক্লিয়ার। তাহলে এটা ভিত্তি পর্দা মানে কি? ভিত্তি পর্দা মানে হলো খুব সহজ কথায়, এইখানে দেখো, আমি যদি বলি এটা একটা টেবিল, আমি যদি বলি এটা একটা টেবিল, এই টেবিলের উপর আমি কিছু কি রাখলাম, আমি কিছু এইখানে এই টেবিলের উপর ধরো কিছু পদার্থ রাখলাম। তো পদার্থগুলো আসলে কিসের উপর আছে? পদার্থগুলো আসলে কিসের উপর আছে? পদার্থগুলো আসলে একটা টেবিলের এই উপরের সার্ফেসে আছে। এই যে সার্ফেস আছে, তাহলে ওরা এই সার্ফেস যদি না থাকতো আমি এখানে রাখতেই পারতাম না ওদেরকে। তাহলে ওরা যে যেখানে দাঁড়িয়ে আছে, এই জিনিসটা কি বলা হয়? ভিত্তি। এই জিনিসটাকে বলা হয় ভিত্তি। তাহলে আমরা বলতে পারি এই টিস্যুগুলো, আবরণ টিস্যুগুলো যার উপরে দাঁড়ায় থাকবে, যার উপরে দাঁড়ায় থাকবে, তাহলে সেইটাকে বলা হয় ভিত্তি পর্দা। তাহলে এইটার নাম হলো ভিত্তি পর্দা, এইটার নাম হলো ভিত্তি পর্দা। তাহলে আবরণ টিস্যু যার উপর দাঁড়ায় থাকবে তার নাম হলো ভিত্তি পর্দা, তাহলে এইটার নাম হলো ভিত্তি পর্দা। আর এগুলো সব এক একটা কি টিস্যু? আবরণ টিস্যু, এগুলো সব এক একটা আবরণ টিস্যু। তাহলে আবরণ টিস্যুগুলো হয় ঘন সন্নিবেষ্টিত, এবং যার উপর দাঁড়ায় থাকবে তাকে বলা হয় ভিত্তি পর্দা। তার মানে ভিত্তি পর্দার উপর তারা সুন্দর মতো সাজানো আছে অথবা বিন্যস্ত আছে। এখন দেখো কোষের এদের কি থাকবে, এদের আবার আকৃতি, প্রাণীদেহে তার অবস্থান। তাহলে আবরণী টিস্যুকে যদি আমি ভাগ করি, আবরণী টিস্যু যদি আমি ভাগ করি, তাহলে ওই যে কোষের সংখ্যার উপর ডিপেন্ড করে কথা বলছিলাম না, তো কোষের সংখ্যার উপর ডিপেন্ড করে, আর তোমার বইতে এইটা নিয়ে আর বিস্তার আলোচনা করে না। কোষের সংখ্যার উপর বিস্তার আলোচনা না করলেও আবরণ টিস্যু কিন্তু আরো বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের উপর নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে একটা হলো কি, সরি দাঁড়াও, দেখো,
তা আবরণ টিস্যুর ক্ষেত্রে কি হবে, এই কোষের আকৃতি, প্রাণী দেহে তার অবস্থান এবং কাজের প্রকৃতি। আবরণ তোমরা খেয়াল রেখো স্যার, কোষের সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এইখানে কোনো ধরনের আলোচনা করা হয়নি। ওকে, কোষের সংখ্যাটা তোমার এখানে প্রয়োজন নাই। তো কোষের সংখ্যা বাদ দিয়ে এখন দেখো আবার আবরণ টিস্যুকে আরো কিছু ছোট ছোট জিনিস দিয়ে ভাগ করছে। তার সেইখানে আবার 3 ধরনের জিনিস নিয়ে ভাগ করছে। সেই 3 ধরনের জিনিসটা কি, ওই কোষগুলো আকৃতি কেমন। তার মানে আমি যদি এখন আবরণ টিস্যুকে আবার ভাগ করি, তাহলে ভুলে যায় না তো আমরা কি পড়তেছি, আমরা পড়তেছিল প্রাণী টিস্যু। প্রাণী টিস্যুর মধ্যে আমরা বললাম প্রাণী টিস্যু হলো 3টা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণী টিস্যু হলো 4 প্রকার। একটা পড়তেছি, তার মধ্যে 3টা বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো কোষের সংখ্যা, একটা হলো কোষকে নিশ্চিত করে, একটা হলো কোষের কাজ কি। আমরা কোষের সংখ্যাটা সম্বন্ধে এই চ্যাপ্টারে পড়বো না, কোষের সংখ্যাটা সম্বন্ধে এখানে নাই, আলোচনা নাই। তো কোষের সংখ্যা বাদ, তাহলে আমরা বাকি 2 বৈশিষ্ট্য কিন্তু অলরেডি করে ফেলছি। তো এই আবরণী টিস্যুটাই আমরা পড়লাম। ওই যে 4 ধরনের প্রাণী টিস্যু আছে তার মধ্যে আবরণী টিস্যুটাই পড়তেছি। ওই আবরণ টিস্যুর মধ্যে আবার 3টা বৈশিষ্ট্যের উপর আবরণ টিস্যুকে আবার ভাগ করা হবে। তাহলে 3টা বৈশিষ্ট্য কি কি, একটা হলো কোষের আকৃতি, কোষগুলো দেখতে কেমন সেটা হলো কোষের আকৃতি। এবং ওই কোষগুলো আমাদের মানে প্রাণীর দেহে ওই কোষগুলো কোথায় থাকে, এই আবরণ টিস্যুর কোন কোষগুলো, আবরণ টিস্যু কোথায় থাকে, প্রাণী দেহের কোথায় থাকে, এইটাও মানে তার অবস্থান, এটা হলো অবস্থান। তাহলে আকৃতি এবং অবস্থান এই দুইটা। এবং ওই আবরণ টিস্যুটা কোন কাজ করে, এই 3টা জিনিসের উপর ভিত্তি করে কি করা হয়েছে, আবরণ টিস্যুকে আবার কিছু ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা সেটা দেখবো যে এরকম টিস্যু কি কি হইতে পারে। তো এরকম হবে 3 প্রকার। কয় প্রকার হবে আর আবরণ টিস্যু, এই 3 বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আবরণ টিস্যুকে ভাগ করা হয়েছে 3 ভাগে। 3 ভাগের মধ্যে প্রথম যেটা থাকবে সেটাকে বলবো না স্কোয়ামাস আবরণ টিস্যু। তোমরা লিখে ফেলো, তোমরা লিখে ফেলো। স্কোয়ামাস হলো মাছের আইসের মতো। স্কোয়ামাস শব্দের অর্থ মাছের আইসের মতো। মাছের আইস যেরকম, আইস যেরকম, এই ঠিক স্কোয়ামাসটা হলো এইরকম, এই টিস্যুগুলো এইভাবে থাকে। তাহলে স্কোয়ামাস শব্দের অর্থ হলো মাছের আইসের মতো বা আইস আকার বলতে পারি। তাহলে যেই আবরণী টিস্যুগুলো কি হয়, যেই আবরণী টিস্যুগুলো দেখতে ভিত্তি পর্দার উপর, যেই আবরণী টিস্যুগুলো কেমন থাকবে, একটা ভিত্তি পর্দা আছে, ধরো ভিত্তি পর্দা, ওই ভিত্তি পর্দার উপর এগুলো কেমন থাকবে, মাছের আইসের মতো যখন এভাবে থাকবে, সেগুলোকে আমরা বলবো হলো কি, স্কোয়ামাস। কি বলবো আমরা, স্কোয়ামাস। স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু বা মাছের আইসের মতো আবরণী টিস্যু। তাহলে এগুলো কেমন দেখায়, এগুলো যদি আমি 3D স্ট্রাকচার দেখাই, তাহলে 3D স্ট্রাকচার আমরা এখন দেখবো। এই যে দেখো, এই যে সিম্পল স্কোয়ামাস, এই যে স্কোয়ামাস যেটা দেখছো, এইটা হলো স্কোয়ামাস। বুঝতে পারছো? তাহলে এগুলো দেখতে কেমন দেখছো, মাছের আইসের মতো। মাছের আইসের মতো চ্যাপ্টা হয়ে আছে, কেমন যেন চ্যাপ্টা হয়ে আছে। এগুলো কিন্তু এরকম 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 উপর একটার উপর আরেকটা, একটার উপর একটা, এরকম না। এগুলো সবাই কেমন আছে, এগুলো সবাই চ্যাপ্টা আছে। তাহলে আমরা বলতে পারি, এই যে তোমার এখানে বেজাল ল্যামিনা, এখানে একটা নাম লেখা আছে, এটা দেখে ভয় পায় না, এটা কি, এটা হলো বেজাল ল্যামিনাটা হলো ওই যে তোমাদের বললাম ভিত্তি পর্দা, বেজ। এই বেস মানে হলো ভিত্তি, বেজাল মানে হলো ভিত্তি। তাহলে এই বেজাল, আর এখানে ল্যামিনা মানে তো পর্দা। তাহলে এটাকে বলা হয় ভিত্তি পর্দা। ইংলিশে বেজাল ল্যামিনাকে বলা হয় আহ ইংলিশে বাংলা ভিত্তি পর্দা, ইংলিশে বেজাল ল্যামিনা। তাহলে এই যে ভিত্তি পর্দা আছে, এই যে ভিত্তি পর্দার উপর দেখো তো, ভিত্তি পর্দার উপর যে কোষগুলো সুন্দর মতো একদম মাছের আইসের মতো চ্যাপ্টা হয়ে বসে আছে, তাই এদেরকে বলা হয় স্কোয়ামাস আবরণ টিস্যু, বা এদেরকে বলবো আমরা স্কোয়ামাস আবরণী টিস্যু, বা এদেরকে আমরা বলবো মাছের আইসের মতো আবরণী টিস্যু। এই টিস্যুর কোষগুলো মাছের আঁশের মতো চারটা হবে। এবং এইখানে দেখো তো, এদের নিউক্লিয়াসটা তুমি এরপরেরটা দেখো, এরপরেরটা আর এটার মধ্যে যদি দেখো, এদের মধ্যে চ্যাপ্টা হয়ে থাকে, তো এরকম চ্যাপ্টা হয়ে থাকে, এদের নিউক্লিয়াসটা কি থাকে, একটু বড় থাকে, এদের নিউক্লিয়াসটা একটু বড় থাকে। আর অন্যান্য গুলোর মধ্যে নিউক্লিয়াসটা একটু এত বড় না, এদের নিউক্লিয়াসটা থাকে ছোট। কিন্তু এই আইসাকার যে স্কোয়ামাস টিস্যু থাকবে, এদের কি থাকবে, এদের নিউক্লিয়াসটা থাকবে একটু বড়। তাহলে আমরা বলতে পারি
যেটা স্কোয়ামাস, মানে এদের দেখতে মাছের আইসের মতো হওয়ার ফলে এদেরকে নাম দেওয়া হয়েছে স্কোয়ামাস আবরণী টিস্যু। এই আবরণী টিস্যু গুলো দেখতে এদের নিউক্লিয়াসটাও কি হয়, আকারে বড় হয়। প্রশ্ন হলো স্যার, এইটা জানি না আমার কি লাভ, এটা আসলে কোথায় থাকে, কি করে এটা? এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কোথায় থাকে? এইটা হলো বৃক্কের বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স, নট রোম্যান্স। আমার দুই স্টুডেন্টই বলছে এটা রোম্যান্স ক্যাপসুল। এটা রোম্যান্স না, এটা হলো বোম্যান্স ক্যাপসুল, বউকার বো। হ্যাঁ, বোম্যান ক্যাপসুল, জি স্যার। বোম্যান্স, এটাকে বউকার বো। হ্যাঁ, এটা বোম্যান্স ক্যাপসুল, এটা রোম্যান্স ক্যাপসুল না। বুঝছি স্যার। তাহলে এই যে বোম্যান্স ক্যাপসুল আছে, এখন বৃক্কের যে বোম্যান্স ক্যাপসুল আছে, বৃক্কের বোম্যান্স ক্যাপসুল এখন কি, সেটা একটু ধারণা যদি দিতে চাই, তাহলে ধরে নাও এইটা হলো আমার একটা কিডনি, এইটা হলো আমার আরেক পাশের কিডনি। এই কিডনি থেকে একটা লাইন যাবে, এই কিডনি থেকে একটা লাইন যাবে, তারপর সেটা মূত্রথলির মধ্যে যাবে, এরপরে এটা বের হবে মধ্যে দিয়ে। এই যে কিডনি আসলো, এই কিডনির মধ্যে, এই কিডনির মধ্যে দেখবা এরকম পিরামিড 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 পুরো উল্টা থাকে। এই পিরামিড পিরামিড থাকবে, এই কিডনির মধ্যে যে পিরামিড থাকবে, এই পিরামিড, এই পিরামিডের আশেপাশে আবার এখান থেকে দেখবেন ছোট্ট করে একটা কি থাকবে, এরকম স্টেথোস্কোপ, যেমন ডাক্তার স্টেথোস্কোপ যেরকম নালিকা, এরকম একটা নালিকা থাকবে। ডাক্তার স্টেথোস্কোপ যেমন এরকম একটা নালিকার মতো থাকে, এইরকম একটা স্টেথোস্কোপ থাকবে। তো এই যে স্টেথোস্কোপ নাম, এইটার নাম হলো নেফ্রন। এটার নাম হলো কি, নেফ্রন। আর এইটাই হলো সেই মূল আসল আলোচনার বিষয় আমাদের বৃক্কের, এই সেই নেফ্রন, যেখানে আসলে কি করবে, যেখানে আসলে এখানে রক্তকে ছাকবে, এই জায়গাটাই হলো রক্তকে ছাকন করে। হ্যাঁ, ও আসলে রক্তকে ছাকন করে। একটা কিডনির মধ্যে এরকম নেফ্রন থাকে 10 থেকে 12 লাখ, এরকম নেফ্রন থাকে 10 থেকে 12 লাখ। ওর একটা নেফ্রন যদি আমি এখন কথা বলি, ওর একটা নেফ্রন, ওই একটা নেফ্রন দেখতে এইরকম, ওই একটা নেফ্রন দেখতে এইরকম। ওকে, এই একটা নেফ্রন দেখতে এইরকম। তাহলে আমি যদি এরকম একটা নেফ্রন নিয়ে কথা বলি, তাহলে দেখো এই যে, তাহলে ওর একটা যে নেফ্রন থাকলো, এই যে নেফ্রনটা, এই নেফ্রনটা দেখতে এইরকম। তাহলে এই নেফ্রনটা যেটা আছে, এই যে দেখো, এই যে ক্যাপসুল, এইটা একটা কি, একটা ক্যাপসুল, ক্যাপসুল গুলো কি এরকম না ক্যাপসুল? তাহলে এই ক্যাপসুলটার নাম হলো, ধরো এইটার নাম হলো বোম্যান্স ক্যাপসুল। এই যে এই ক্যাপসুলটা, এটার নাম হলো বোম্যান্স ক্যাপসুল। তোমরা কি, বোম্যান ক্যাপসুল। হ্যাঁ, এই বোম্যান্স ক্যাপসুলটার ক্ষেত্রে কি হয়, মূত্র তো আমাদের রক্ত, সরি, কিডনিটা আমাদের রক্তকে ছাকে, মানে রক্তটাকে ছেঁকে নেয়। কি ছেঁকে নেয়, রক্তের মধ্যে যে বর্জ্য আছে, সেটা বর্জ্যটা ছেঁকে নেয়। তো তাহলে তো দেখো, তাহলে এখানে রক্তনালী ঢুকলো, এই জায়গায় রক্তনালী গুলো পেঁচিয়ে 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 দেয় এখানে প্রচুর। তো পেঁচিয়ে গেলে এখানে একটা টাইট করে রক্তের, রক্তটা যখন এখান থেকে আসে, তার প্রেসার পড়ে। ওই প্রেসারটার ফলে দেখা যায় যে এখান থেকে কি হয়, এই রক্তের এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অতি আণুবীক্ষণিক ছিদ্র দিয়ে এখান থেকে কি বেড়ে যায়, এখান থেকে বিভিন্ন রক্তের যে বিভিন্ন পদার্থ বের হবে। ওই যে পদার্থটা, এই পদার্থটা এখানে আসে, এটার নাম হলো বোম্যান্স ক্যাপসুল। এই বোম্যান্স ক্যাপসুলের মধ্যে দেখো এই যে আবরণ থাকবে, এই বোম্যান্স ক্যাপসুলের এই যে আবরণ, এটা একটা আবরণ সেল, এই যে এইখানে যে সেল, এইগুলাকে বলবো আমরা বোম্যান্স ক্যাপসুলের আবরণী কোষ। এই বোম্যান্স ক্যাপসুলের আবরণী কোষের মধ্যে কি থাকে, এই বোম্যান্স ক্যাপসুলের আবরণী কোষের মধ্যে স্কোয়ামাস আবরণ টিস্যু থাকে। তাহলে স্যার, ও কি করবে, ও স্কোয়ামাস আবরণ টিস্যু কেন এখানে থাকবে? খুব সহজ কথা স্যার, এইটা যেহেতু রক্তকে ছাকে, আমার বৃক্ক যেহেতু বৃক্কের নেফ্রন যে রক্তকে ছেঁকে নেয়, তাহলে বোমেন্স ক্যাপসুলের মধ্যে, এই বোমেন্স ক্যাপসুলের মধ্যে এইখানে কি থাকবে, এই কোষগুলো আসলে কি করবে, ছাঁকনির মতো করে কাজ করবে। চা পাতি যেমন দিয়ে, আগে যদি চা পাতি দাও, চা পাতি দিয়ে যদি চা বানাও, সেটা যেমন ছাঁকনির মধ্যে দিয়ে তারপরে তোমরা কি করো, ছেঁকে নাও, তারপরে সেটা ছেঁকে নাও, সেম ভাবে রক্তের মধ্যে থেকে রক্তের যতগুলো উপাদান আছে, সেই উপাদানগুলো যদি এখান থেকে বোমেন্স ক্যাপসুলে ঢোকে, সেই বোমেন্স ক্যাপসুলের মধ্যে এ ছাঁকে নেয়, এই যে এই কোষগুলো ছাঁকতে সহায়তা করে। তাহলে কি আমরা বলতে পারি না স্যার, এই বোমেন্স ক্যাপসুলের মধ্যে, এই বোমেন্স ক্যাপসুলের মধ্যে এ থাকবে স্যার, এই বোমেন্স ক্যাপসুলের মধ্যে এই স্কোয়ামাস আবরণী টিস্যু নামের এর আবরণ দিয়ে দিল। এই আবরণ আসলে কি করবে, রক্তের বিভিন্ন উপাদানকে ছাকন করবে, ছেকে ছেকে। এখন দেখো, এখান থেকে চাপ দিলে, এখান থেকে যদি প্রেসারাইজ হয়, রক্তটা ঢুকে আবার এদিক দিয়ে প্রেসারাইজ হয়ে তারপর আবার এদিক দিয়ে বের হয়ে যায়। তো কিছু জিনিস তো এখানে বের হবে রেগুলার, এই যে কিছু জিনিস বের হবে, তরল বের হবে, সেগুলো থাকবে এখানে। থাকার পর অনেক ভালো ভালো জিনিসও তো এখান থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেগুলো আবার এই দিকে শোষিত হবে, এই দিকে শোষিত হবে।
এখানে শোষিত হবে, বুঝতে পারছো? এগুলো শোষিত হবে, তাহলে পুনঃশোষিত হয় আর কি। হ্যাঁ, আর তোমাদের একটু আগে একটা শোষণ দেখাইছি, সুন্দর মতো শোষণ হয় হলো কোথায়? একটা শোষণ হয় হলো আমাদের বডির, কোথায় হয়? আমি ক্ষুদ্রান্তের শোষণ দেখাচ্ছিলাম। এরপরে আরেকটা শোষণ হয় হলো এখানে, দেখো এখানে শোষিত হয় না, এখানে শোষিত হয় খাবারগুলো। এই যে রক্তের মধ্যে যে খাবারগুলো সুন্দর মতো চলে গেছে, খাবার আবার চিন্তা করো না, ভাত চলে গেছে। তোমরা চিন্তা করবা ওই যে তার যে দেখাইছে পাকস্থলীর মধ্যে, তারপরে ক্ষুদ্রান্তে গিয়ে একদম ক্ষুদ্র টুকরো 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 হলো, সেই টুকরোগুলো রক্তের প্রবাহে দিয়ে আসছে, সেই প্রবাহের সেই খাদ্যগুলোর কথা বলতেছি। সেই খাদ্যগুলো সহ বিভিন্ন বর্জ্য এখান থেকে বের হয়, তারপরে এখানে একবার ছাকন হয়। এইবার ছাকন হওয়ার পরে তারপর আরো কিছুদিন সেখানে আসলে, থাকার পরেও যদি কিছু থাকে, সেগুলো এখান থেকে আস্তে 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 সেগুলো আবার পূর্ণ শোষিত হয়ে যায়, সেগুলো আবার শোষিত হয়ে যায়। তারপর শুধুমাত্র থাকে কারা? শুধুমাত্র থাকে হলো বর্জ্যগুলো এদিক দিয়ে বের হয়ে যায়। সেই বর্জ্যগুলো এদিক দিয়ে বের হয়ে শেষ পর্যন্ত এটা কিডনি হয়ে তারপরে কোথায় ঢুকে যায়? মূত্রথলিতে ঢুকে যায়, সেটা মূত্র হিসেবে বের হয়ে যায়। এইভাবেই আসলে আমাদের কিডনির কাজটা করে। তাহলে এই যে কিডনির কাজটা, তো আমি কিডনির চ্যাপ্টার ইনশাল্লাহ পড়াবো। আমি এখন শুধুমাত্র এইটুকু বলি, এইখানে যে গোমেন্স ক্যাপসুলের মধ্যে যে এই যে আবরণের মধ্যে যে আবরণে যে স্কোয়ামাস আবরণের টিস্যু ছিল, এরাই সেই ছাকনির মতো কাজ করছে। তোমরা কি এইটুকু ক্লিয়ার বুঝছো? জি স্যার। কারো কোনো সমস্যা নাই তো? হ্যাঁ জি না। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই স্কোয়ামাস আবরণী টিস্যু, এখন কি এটা কঠিন লাগতেছে? স্কোয়ামাস আবরণী টিস্যু এখন কি আর ভয় আছে নাকি? এটা দেখতে খুব বাজে লাগতেছে, কেমনে পড়বো, মুখস্থ করবো কেমনে? পারবা তো এখন? বলো। হ্যাঁ স্যার পারবো। ইনশাআল্লাহ পারবো। ঠিক আছে, ওকে। তাহলে ব্রিকের বোম্যান্স ক্যাপসুল তাহলে অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্রিকের বোম্যান্স ক্যাপসুলে কোন, ব্রিকের বোম্যান্স ক্যাপসুলে না, আসলে বোম্যান্স ক্যাপসুলের প্রাচীরে যেটা দেখছো তোমরা, হ্যাঁ, একদম প্রাচীরে মানে ওর দেয়ালে যেটা থাকে, সেই টিস্যুটা অন্তত কি করে? আবরণ তো দেয় সাথে কি করে বলতো? ছাঁকনির কাজ করে, যেটা আমি তোমার দেখা যায় যে ছাঁকনির কাজ করে সে, এইটাকে। এরপর আরেকটা আছে কিউবয়েডাল। স্যার কিউব অর্থ কি? কিউব অর্থ তোমরা জানো, কিউব মানে ঘন। কিউব মানে কি জানো তোমরা? এ কিউব পড়ো না? এ কিউব, এ কিউব কেন পড়ো? এ কিউব কেন পড়ো? এ কিউব কেন পড়ো দেখো তো। এখানে ধরো এইটা এ, এইটা এ, এটা সবটা এটা, আমি একটা বর্গ আঁকলাম, যদি এটা আয়তের মতো হচ্ছে, তার তার মধ্যে তুমি কি করো? এইখানে দেখো তো, এই বর্গের দেখো তো এখন সবটা, এটা একটা কিউব আঁকলাম, এই সব বাহু, এইটা এ, এইটা এ, এইটা এ না, তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তোমরা এ বলো, তারপর সেটা এ কিউব বলো। তার মানে কিউব মানে কি? ঘন। কি হবে? ঘন না, এটা ঘন হচ্ছে। তাহলে কিউব যেটা থাকে সেটা হলো আসলে কি একটা ঘনক তৈরি হয় না, আমরা যেটা দেখি যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তাহলে এই যে কিউবয়েডাল মানে কি? তাহলে কিউব যেটা আছে, কিউব বলতে বোঝানো হয় ঘনক। কিউব বলতে বোঝানো হয় ঘনক যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, এরকম একটা জিনিস। আর অয়েডাল, অয়েডাল, এই অয়েড মানে হলো মত, অয়েড মানে হলো মত, তার মানে, ঘনকের মতো। হ্যাঁ ভেরি গুড। তাহলে কিউবের অর্থ হলো ঘনকের মতো। তাহলে খুব সহজ কথা স্যার, যেইটা, এইটা কি থাকে? বেজাল লেমিনা, বা আমরা বলতে পারি বেজাল লেমিনা, বা ভিত্তি পর্দার উপর, ভিত্তি পর্দার উপর যে কোষগুলো কেমন থাকবে? যে কোষগুলো দেখতে একদম কার মতো স্যার? কোষগুলো দেখতে একদম কিউবের মতো। যে কোষগুলো দেখতে একদম কিসের মতো? কিউবের মতো। যে আবরণ কোষগুলো দিবে, যেগুলো একদম কিসের মতো দেখতে? কিউবের মতো, সেই কোষগুলোকে আমরা বলবো, সেই কোষগুলোকে আমরা বলবো কিউবয়েডাল আবরণী কোষ। সেই কোষগুলোকে আমরা বলবো কিউবয়েডাল আবরণী কোষ। তোমরা কি এটুকু বুঝছো? কিউবয়েডাল আবরণী কোষ বলতে কি বোঝানো হয়? তো বুঝছি। ঠিক আছে, তাহলে যে কিউবয়েডাল আবরণী কোষ, তাহলে এইরকম, তাহলে এরকমই থাকবে স্যার। তাহলে এরকম থাকবে। আমি এখন একটা একটা পার্ট দেখাই কিউবয়েডাল আবরণী কোষের, একটা পার্ট দেখাই, তাহলে ওদের দেখতে এইরকম হবে। এইটা হলো একটা কিউবয়েডাল আবরণী। তাহলে দেখো তো, এই যে এই একটা, দেখছো একটা নালী, দেখছো একটা নালী, এই নালীটার মধ্যে এই যে কিউব, একটা কিউব, এই যে কিউবয়েডাল কোষ, এইটা একটা নালী, এই নালীর মধ্যে একটা কিউবয়েডাল কোষ, দেখো তো এইটা একটা আবার কিউবয়েডাল কোষ। ওকে, এইটা একটা দেখো কিউবয়েডাল কোষ, বুঝতে পারছো? তো এগুলো কিউবয়েডাল, এগুলো কিউবয়েডাল, এগুলো কিউবয়েডাল। তাহলে কিউবয়েডাল মানে কি? কিউবের মতো। তাহলে কিউবের মতো। এখন প্রশ্ন হলো স্যার, এগুলো কোথায় থাকবে? এখন এগুলোর কাজ কি কি? ওকে, এগুলোর কাজ কি কি? এটা খুব সহজ। এইটাও কি করবে? এইটাও, আল্লাহ, আমি এগুলো মুছে, আমি বড় ভুল করে ফেলছি, আমি মুছে ফেলছি। ঠিক আছে, আমি আরেকবার দেখাই। আমি নেফ্রন যেটা আঁকছিলাম, ওই নেফ্রনের ক্ষেত্রে এইখানে এইটা আসলো, এই নেফ্রনের ক্ষেত্রে এইটা দেখালাম তোমাদের। এরপরে এইভাবে একটা টান দেওয়ার পরে আমি একটা নালি নিলাম, এরকম একটা নালি দিলাম আমি, এরকম একটা নালি।
এই নালীটার এইখানে একটা দিলাম, এইটার এখানে একটা দিলাম, এইভাবে। তো এই নালীটার নাম কিন্তু কি জানো? এই নালীটা সংগ্রাহক নালী। খুব সহজ কথা তোমরা বুঝতে পারতেছো। এখান থেকে যে রক্তের যে ছাকনের অংশ এইগুলো সব এই দিক দিয়ে আসার পরে, এই নালী যে এই দিক দিয়ে সব আসার পরে, এটা কে জানি এটা সংগ্রহ করতেছে না, দেখো তো এটা সংগ্রহ করতেছে না এখানে। এই নালীটাকে সংগ্রহ করতেছে, এটার নাম হলো সংগ্রাহক নালী। তাহলে নেফ্রনের মধ্যে, মানে নেফ্রন, এটা তো পুরোটা নেফ্রন, এই নেফ্রনের মধ্যে যে সংগ্রাহক নালীটা থাকবে, সেই সংগ্রাহক নালীটার মধ্যে কি হবে? সংগ্রাহক নালীটার মধ্যে আসলে কিছু কোষ থাকবে। নেফ্রনের যে সংগ্রাহক নালিকা থাকবে, এইগুলোর কিছু কোষ থাকবে। যদিও নেফ্রনের অংশ সংগ্রাহক নালিকা আমরা বলি না, আমরা এই নেফ্রনের এই পর্যন্তই পুরোটা নেফ্রন বলি, কিন্তু ওর সাথে সাথে আমাদের সংগ্রাহক নালিকাটা আঁকতে হয়। ওর সাথে সাথে আমার সংগ্রাহক নালিকাটা আঁকতে হবে। এই যে সংগ্রাহী নালীটা আছে, তাই এটাকে বলা হয় বৃক্কের বা কিডনির সংগ্রাহক নালিকা। এই সংগ্রাহক নালিকার মধ্যে এরকম কিউবেডাল, দেখো এটা একটা নালিকা না, এটা নালিকা, তাহলে এই যে দেখো এটা একটা নালিকা, দেখছো? এই নালিকাটার ভেতরে আমি যদি এই দিক থেকে তাকাই, এই নালিকাটার ভেতরতে আমি যদি চোখটা এদিক থেকে দেই, তাহলে আমি দেখতে এর মতো দেখবো, এর মতো দেখতে, এর মতো দেখবো, একদম দেখতে এর মতো দেখবো। ওকে, তাহলে এইটা, তাহলে দেখো তো একদম কিউবেডাল 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 থাকে। তোমরা কি এটুকু বুঝছো? বুঝছি স্যার। তাহলে এই যে কিউবেটাল থাকবে ইয়েস স্যার। একদম। হ্যাঁ, তাহলে এইখান থেকে যে যতগুলো জিনিস যাবে, যতগুলো জিনিস যাবে, আমি তো বললাম যে এখান থেকে সব একসাথে কিন্তু এখানে সব কি হবে না, এখানে সব ছাকন হবে না। অনেক প্রয়োজনীয় জিনিস এখান থেকে বের হবে। এই সব জিনিসগুলো তাহলে এইটুকু এই জায়গার সবকিছু এই জায়গার যে কোষগুলো আছে তাদের উপর ওয়েট করলেই হবে। আরো আরো কিছু আমাদের দিতে হবে না, মানে প্রতিনিয়ত একদম যাইতে 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 কি আসলে আমাদের শোষণ করাইতে হবে, কারণ না হলে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু বের হয়ে যেতে পারে। তো প্রয়োজনীয় জিনিসগুলো বের হয়ে গেলে তো বিপদ না, একদম বডি তো একেবারে কি হয়ে যাবে, বডি হ্যাংলা পাতলা হয়ে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। প্রয়োজনীয় জিনিস যদি বের হয়ে যায়, এটা তো অসুস্থতার লক্ষণ। তাহলে এইখানে দেখো, তাহলে এই জায়গাগুলোতে কি থাকে? এই জায়গাগুলোতে সেল থাকে। সেই সেলগুলো আসলে কি সেল? সেই সেলগুলো আসলে কিউবয়েডাল সেল। সেই সেলগুলো আসলে কি সেল? সেগুলো কিউবয়েডাল সেল। তাহলে দেখো তো, আমি যদি এখন এইটা লাইনটা, এটা এইটা এটা এই 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 সংগ্রহণালিকা শুধু লাইনটা দেখি, তাহলে ওর লাইনটার মধ্যে দেখো ওর এই যে আবরণটা আছে, এই আবরণটার মধ্যে দেখো একদম এরকম কিউবের মতো কোষ থাকবে। এই যে কিউবের মতো কোষ থাকবে, এগুলাকে বলা হয় কিউবেডাল কোষ। এই কিউবেডাল কোষে কি হয়? এই কিউবেডাল কোষ ওই যে যতগুলো গেছে শেষ পর্যন্ত মূত্রটাও বের হচ্ছে, মানে মূত্রের সাথে সাথে কিন্তু আরো যতগুলো জিনিস আছে, তার তো এখানে ধরো সব তো শোষিত নাও হইতে পারে, আরো তো জায়গা লাগবে। তো সেইখানেও কি করছে, এইখানেও কিউবেডাল কোষ দিয়ে দিচ্ছে। এই কিউবেডাল কোষ গুলো কি করবে? এই কিউবেডাল কোষ গুলো ওই খাবারের যা অংশ থাকবে সেগুলো শোষণ করে নিবে রক্তের মাধ্যমে, তারপরে একদম এক্সট্রা শুধুমাত্র মূত্র বের করে দিবে, শুধুমাত্র মূত্র বের করে দিবে, বুঝছো? ডায়াবেটিস রোগীর মূত্র যদি কেউ খেয়ে থাকো, তাও অবশ্যই তোমরা কেউ খাওনি, বা ডায়াবেটিস রোগীর যে মূত্র আছে, সেই মূত্র মধ্যে কি হয়, ডায়াবেটিস রোগীর মধ্যে, রোগীর মূত্রের মধ্যে কি থাকে? প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে। সেই গ্লুকোজ গুলো কিন্তু এখান দিয়ে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে, তো সব শোষিত না হলেও এইখান থেকে কি হবে, এই দিক থেকে অনেক গ্লুকোজ বের হয়ে যাবে। তবে ডায়াবেটিস রোগীর মূত্র যদি কেউ খেয়ে দেখবা, তাহলে খেয়ে দেখলে দেখবা যে এগুলো এগুলো মিষ্টি হয়, কারণ গ্লুকোজ মিষ্টি হয়। সরি, স্নান করলাম তোমরা আবার একটা না। তাহলে এইখানে যেটা থাকবে, এইখানে সেম, তাহলে এখানে সব শোষিত হবে না, সব গ্লুকোজ শোষিত হবে না, অনেক গ্লুকোজ সেখান থেকে বের হয়ে যাবে। তো ফলে এই দিক থেকে বের হয়ে যাবে। তো আমাদের নর্মাল অবস্থায় যতই খাবার এদিক থেকে এই মূত্র তৈরি হওয়ার জন্য এই রক্তের সাথে, রক্ত থেকে এখান থেকে যতই খাবার বের হয়ে যাক, ম্যাক্সিমাম খাবার আবার সুন্দর মতো শোষিত হয়ে আবার রক্তচোষে চলে যায়। এই চলে যাওয়ার মূল কারণ হলো, এখানে এই জায়গায় থাকে, এই সংগ্রাহক নালিকাতে থাকবে কিউবয়েডাল কিউবয়েডাল এপিথেলিয়াল সেল। আর এইখানে যেটা থাকবে বোম্যান্স ক্যাপসুলে থাকবে হলো স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। বোম্যান্স ক্যাপসুল স্কোয়ামাস এপিথেলিয়াল সেল থাকার ফলেই এখানে কি হবে, এখানে একটা ছাকন হবে, আবার এইখানে কি হবে, শোষণ হবে। এখানে কি হবে, শোষণ হবে। এইখানে হবে ছাকন, এইখানে হবে ছাকন, আর এখানে হবে শোষণ। তার মানে কিউবয়েডাল এপিথেলিয়াল সেল আসলে কি করবে, এখানে ছাকবে, সরি এখানে শোষণ করবে, আর ওগুলা এখানে কি করবে, থাকবে। এটুকু বুঝছো তোমরা? জি স্যার। কার কোনো প্রশ্ন? না স্যার। এরপর আসলো কি, তার মিষ্টি কেন হয়, লোনা হয় না কেন? আচ্ছা, মিষ্টি কেন হয়, লোনা কেন হয় না? ওই যে গ্লুকোজ তো মিষ্টি, এটা শুক্র, এই গ্লুকোজ শুক্র এগুলো মিষ্টি হয়, হ্যাঁ।
তাই এখানে ডায়াবেটিস রোগীর যাদের প্রচুর পরিমাণে, কারণ ওখানে ওদের যদি ইনসুলিনের সমস্যা হয়, তার ফলে দেখা যাচ্ছে যে কোষের মধ্যে সুন্দর মতো কি করতে পারে না, কোষের মধ্যে সমস্ত যত খাবার ভাত টাত খাইছে, গ্লুকোজ বেরিয়েছে, সেগুলো আসলে কি করতে পারে না, সেলের মধ্যে ঢুকতে পারে না, ফলে রক্তের মধ্যেই থেকে যায়। আর রক্তের মধ্যে থেকে যাওয়ার ফলে অনেক যে পরিমাণের চেয়ে বেশি হয়ে গেলে দেখা যায় যে এগুলো সব মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। ফলে দেখা যায় ডায়াবেটিস রোগীদের যে প্রস্রাব সেটা কিন্তু গ্লুকোজের পরিমাণ বেশি থাকায় সেটা মিষ্টি হয়। আচ্ছা, এখন দেখো এরপর আসলো কলামনার আবরণ টিস্যু। এরপর আসলো কলামনার আবরণ টিস্যু। খুব সহজ কথা ভাই, কলাম একদম সহজ কথা। কলাম মানে কিরকম, খাম্বা খাম্বা, আমরা খাম্বা বলি কলাম। তাহলে কলামনার এপিথেলিয়াল টিস্যু হলো কোনটা, যেটা এরকম দেখতে কি হবে, এরকম খাম্বা টাইপের হবে, যে কোষগুলো এরকম দেখতে এরকম খাম্বা টাইপের হবে। ওকে, এটা হলো কলামনার এপিথেলিয়া, এগুলো কলামনার এপিথেলিয়া। বুঝতে পারছো তোমরা এটা? কলামনার এপিথেলিয়া কি, দেখো এই যে কলামনার এপিথেলিয়া, এই যে এটা হলো কলামনার এপিথেলিয়া। এই যে বেজাল লেমিনা মানে ভিত্তি পর্দা, ভিত্তি পর্দার উপর এই যে কলাম মানে স্তম্ভের মতো থাকবে, এরকম স্তম্ভের মতো থাকবে, তাহলে সেগুলোকে বলবো আমরা কলামনার এপিথেলিয়া। এই কলামনার এপিথেলিয়ার কোষগুলো কি হবে, সরু এবং লম্বা হবে। এগুলো কোথায় থাকে স্যার, কলামনার এপিথেলিয়ার কোষগুলো কোথায় থাকবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এইটাও একটু বলে দিই। ধরো আমার এটা হলো মুখ, এরপরে এই যে মুখ দিয়ে এখানে খাবার যাবে, তারপরে এখান দিয়ে ধরো এটা গলা, এই গলা দিয়ে নামলো, এই গলা দিয়ে নামার পরে এরপর এটা পাকস্থলী পেলো, এই যে পাকস্থলী পেলো, এই যে পাকস্থলীর মধ্যে তারপর আসলো, এরপর এটা ক্ষুদ্রান্ত্র পেলো, এই যে ক্ষুদ্রান্ত্র, এই যে ক্ষুদ্রান্ত, এরপরে সেটা ঢুকলো, এরপরে আস্তে 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 সেটা কি কারে পেলো, এই ক্ষুদ্রান্ত পেলো। এই যে ক্ষুদ্রান্তের মধ্যে, যে ক্ষুদ্রান্তের মধ্যে এই যে নালিকাটা আছে, আমি এবার ক্ষুদ্রান্তের নালিকাটাকে একটু এইভাবে আঁকি। ধরো ক্ষুদ্রান্তের নালিকা এটা, এই ক্ষুদ্রান্তের নালিকার এখানে কিন্তু বিভিন্ন ধরনের এখানে কি থাকে, এখানে কিন্তু কোষ থাকে। এই কোষগুলোকে বলা হয় আবরণী কোষ। এই আবরণী কোষগুলো কিন্তু একেবারে সহজ কথায়, এই আবরণী কোষগুলো কিন্তু কেমন হবে বলতো, মানে এই আবরণী কোষগুলো ক্ষরণ, রক্ষণ এবং শোষণ কাজ করে থাকবে। এরা কি করবে, ক্ষরণ করবে, রক্ষণ করবে, মানে এগুলো অনেক লম্বা লম্বা হবে, তো এই লম্বা লম্বা হলে এগুলো ক্ষরণ করবে, রক্ষণ করবে। এগুলো ক্ষরণ করবে, কি করবে, রক্ষণ করবে। তবে এটা মনে রাখতে হবে, এই ক্ষুদ্রান্তের, আমি তো জাস্ট এখানে এইভাবে দেখাচ্ছি, তবে এখানে ক্ষুদ্রান্তের যে প্রাচীর আছে, এই প্রাচীরের ভিতরে আবার লেয়ার আছে, হ্যাঁ? সেই লেয়ারের যে অন্ত লেয়ার, একদম ভেতরের লেয়ার, ওই ভেতরের লেয়ারে এরকম বড় জিনিস থাকে, এরকম বড় বড় এরকম সেলের লেয়ার থাকে। তো ওরা কি করবে, ওরা আসলে কি করবে, ওরা এই যতগুলো কাজ আছে ওরা ক্ষরণ করবে, বিভিন্ন জিনিস ক্ষরণ করবে, যত প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো ক্ষরণ করবে। এরপরে একে আবার রক্ষাও করবে, যেহেতু লম্বা 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 লম্বা, এগুলো আবার কি করবে, বিভিন্ন জিনিস, বিভিন্ন আঘাত থেকে এদেরকে রক্ষা করবে। এই যে রক্ষা আসলো এবং ক্ষরণ আসলো, এবং এবং খাবার দাবার কি করবে, এরা শোষণও করবে। তাহলে এই যে তিনটা কাজ করবে কারা, কলামনার এপিথেলিয়াম। তাহলে কোথায় থাকে এরা, এরা আমাদের অন্ত্রে থাকে। কোথায় থাকে, অন্ত্রে। অন্ত্রের কোন প্রাচীরে, বাইরের প্রাচীরে না, অন্ত্রের অন্ত প্রাচীর। অন্ত মানে অন্ত্রের একদম ভেতরে, অন্ত্রের একদম ভেতরের প্রাচীর, অন্ত্রের একদম ভেতরের প্রাচীরের দিকে কাদেরকে দেখতে পাবো, কলামনার এপিথেলিয়াকে দেখতে পাবো। এই ছিল আমাদের, একদম যদি সহজ করে বলি, আমাদের এই ছিল তিন ধরনের আবরণী টিস্যু। তিন ধরনের আবরণ টিস্যু যাদেরকে আমরা ভিত্তি করে, কিসের উপর, তিনটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যাদেরকে আমরা পড়লাম, তিনটা ভিত্তির তিনটা